সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এর আগের ক্লাসটিতে প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধটি পড়াচ্ছিলাম। আমি যে পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে ওই যে ফ্রান্সের নিষ্কর্মার দল বা আইডলার যাদেরকে বলা হয়েছিল, তারা অর্থাৎ সত্যিকারের মেধাবী মানুষেরা ফ্রান্সের তৎকালীন গতানুগতিক শিক্ষার সাথে নিজেদের খাপ খাওয়াতে না পেরে ওই শিক্ষা ব্যবস্থা ত্যাগ করে, অর্থাৎ স্কুল কলেজের গণ্ডিবদ্ধ গতানুগতিক শিক্ষা পদ্ধতি পরিত্যাগ করে নিজেদের মতো করে তারা স্বাধীনভাবে যে শিক্ষা জ্ঞান অর্জন করেছিল তা দিয়েই তারা ফ্রান্সকে রক্ষা করেছিল। এই জায়গাতে আমাদের আলোচনা শেষ হয়েছিল। পরের যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি পয়েন্ট করে লিখেছি। দেখো যে শিক্ষকদের নোট সর্বস্ব পাঠদান আর জাদুকরের লোহার গুলি খাওয়ানো একই কথা, একেবারে বাস্তব। তোমরা বর্তমানে দেখছো, তোমরা প্রত্যেকে আমার মনে হয় এর সাথে পরিচিত। সারা দেশের সমাজের চিত্র আমাদের এরকম যে আমাদের বিদ্যাটা, লেখাপড়াটা, শিক্ষা ব্যবস্থাটা, সার্বিক পরিস্থিতিটাই এমন হয়ে গিয়েছে যে একেবারে কতগুলো ছকে বাঁধা পড়াশোনা, কতগুলো নোট শিট বা মুখস্থ করানো, একটা নির্দিষ্ট স্কোর করে জীবন নিয়ে প্রতিষ্ঠা পাবার জন্যই চেষ্টা, অভিভাবকের চেষ্টা, শিক্ষকরা এটাই করেন। এর সামাজিক কারণও আছে। এই যে আমি যতটুকু জানি, কোনো কোনো বড় উচ্চ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সব বিষয়ে জিপিএ 5 না হলে তা সে ভর্তি পরীক্ষায় দিতে পারবে না, এরকম বিধান করা আছে। তো আমাদের সবাই মিলেই এই দায়, আমরা যে সত্যিকার একটা মানবিক শিক্ষা ব্যবস্থা বা মনুষ্যত্ব তৈরি করে এমন মানুষ বা মানুষ হওয়ার জন্য আসলেই যে শিক্ষা, সেই শিক্ষাটা যে আমরা দিতে পারছি না, এর কারণ, এর দায় সবারই আছে, সব কিছু মিলে। যাই হোক, তো এই কথাটা যে ব্যাখ্যাটা তোমরা জানতে চাও, সেটা এই প্যারাটা পড়ো। দেখো, আমরা কিন্তু এই আত্মার মৃত্যুতে ভীত হয়ে দূরে থাক। সেই যুগে ফ্রান্সে কি রকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবু আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে যে শিক্ষা পদ্ধতি কিছুতেই নিকৃষ্ট ছিল না। অর্থাৎ এখন আমাদের বাংলাদেশের ওই তৎকালীন বাংলা অঞ্চলের সমাজ শিক্ষা ব্যবস্থাকে বলছে যে ওই ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল আমি ঠিক জানি না, বাট তারপরেও ফ্রান্সের সত্যিকারের সৃষ্টিশীল মেধাবীরা ওটা ত্যাগ করেছিল। তো ওটা কেমন ছিল আমি না জানলেও আমাদের নিজেদের যে অবস্থা শিক্ষা ব্যবস্থার, সেটার চেয়ে ফ্রান্সেরটা মনে হয় নিকৃষ্ট ছিল না। সকলেই জানেন, বিদ্যালয়ে মাস্টার মশাইরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা পাস হয়। আমাদের ছাত্রদেরকে শিক্ষকরা শুধু নোট পড়িয়ে মুখস্থ করেন, মুখস্থ করিয়ে পাস করানোর চেষ্টা করে। এর জুড়ে আরেকটি ব্যাপার আমাদের দেশে দেখা যায়, এদেশে একদল বাজিকর আছে, এর জুড়ি দেখা যায়। মানে এই যে নোট সর্বস্ব পড়া, এটাকে বাজিকর বা জাদুকরের কাজ কারবারের সাথে তুলনা করছে। জাদুকররা যেমন গুলি খাওয়ায়, বন্দুকের গুলি খাওয়ায়, তো সেটা কি আসলে কি হজম করতে পারে? এটা তো গুলি খাওয়ানো না, কামানের গোলা বা বন্দুকের গুলি খাওয়ায়। এটা হচ্ছে এক ধরনের হাতের সাফাই, মানুষের চোখে ধাঁধা দিয়ে যে কাজ করে। এই অবস্থার, এই জাদুকরের এই কাজের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তুলনা করছে। ওই যে গুলিটা খাওয়ালো, ওই গুলিটা তো সে হজম করতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাও যেন ওই জাদুকরের গুলির মতো হয়ে গিয়েছে, যেটা জোর করে স্টুডেন্টদের গেলানো হচ্ছে, এটা আসলে তারা হজম করতে পারছে না। এটাই একটু সামনে যে বলা বাহুল্য, সে বেচারাও লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরু দত্ত, মানে স্যারের দেয়া সেই নানা, গুরু দত্ত নোট মানে স্যারের দেয়া নোট, নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো, নোটগুলোকে ওই জাদুকরের গুলির সাথে তুলনা করছে, কামানের গোলার মতো করে তুলনা করছে, যে ওই গোলাগুলো বিদ্যালয় গলাধঃকরণ করে, বিদ্যালয়ে তা উদ্গীরণ করে দেয়। যে গিলে, গলাধঃকরণ করা মানে গেলা, কোনো কিছু গিলে খাওয়া, আবার বিদ্যালয়ে উদ্গীরণ করে। উদ্গীরণ শব্দের আসল অর্থ পেটের থেকে উপর দিয়ে বের করে দেওয়া, ভমিটিং অর্থে। অর্থাৎ ওই যে পরীক্ষার খাতায় যে মুখস্থ করে তোমরা লিখে দাও,
সেটাকে বলেছে যে বিদ্যালয়ে ওইগুলো গিলে আবার ওগুলো বিদ্যালয়ে উদ্গীরণ করে দেয়। এই জন্য সমাজ ভাববাদায় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এই জাতির প্রাণ শক্তি বাড়ছে। অর্থাৎ এইরকম গেলানো, জোর করে খাওয়ানো, এই নোট সর্বস্ব শিক্ষায় আমাদের জাতির প্রাণ শক্তি বিকশিত হচ্ছে না, সজীব হচ্ছে না, প্রাণবন্ত হচ্ছে না, সত্যিকারের সৃষ্টিশীল মানুষ হচ্ছে না, জ্ঞানের সত্যিকারের চর্চা হচ্ছে না, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষও হচ্ছে না। আমি একটু আর একটু সামনে চলে যাই। দেখো 31 পৃষ্ঠায় আমি এরপরেরটা বলছে যে লাইব্রেরিকে শিক্ষা প্রতিষ্ঠানের উপর স্থান দিয়েছে। আমরা এর আগে এক জায়গায় দেখেছি যে হাসপাতাল এবং লাইব্রেরিকে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন। এখানে এই প্যারায় আরো বেশি করে সে কথাটা ব্যাখ্যা করে বলেছেন যে লাইব্রেরির গুরুত্ব হাসপাতালের চেয়ে উপরে স্থান দিয়েছেন, লাইব্রেরিকে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দেই এই কারণে যে এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। প্রতিটি লোক কেন স্থান দেয়? প্রথম যুক্তি দিল যে এই লাইব্রেরির মধ্যে কেউ কাউকে জোর করে পড়ায় না। স্কুল কলেজে যেমন আমরা শিক্ষকরা নির্দিষ্ট সিলেবাস তোমাদেরকে বাধ্য করে মুখস্থ করাই, শাস্তি দিয়ে মুখস্থ করাই, তোমরাও বা তোমার পরিবারও কোনো কিছু ওই যে প্রাপ্তির লোভে তোমরা পড়ছো, অর্থাৎ এটা ইচ্ছা না হলেও পছন্দ না হলেও জোর করে গিলছো, এটা তোমরা খুব ভালো বুঝতে পারছো বিষয়টা। কিন্তু লাইব্রেরিতে কেউ জোর করে শিক্ষা দেয় না। তুমি যাবে ফ্রিলি, তোমার যেটা পছন্দ সেটা পড়বে, আমি যাবো আমার যেটা পছন্দ সেটা পড়বো। যে কোনো পাঠক লাইব্রেরিতে গিয়ে তার পছন্দ মতো শিক্ষা সে গ্রহণ করতে পারে, বিদ্যা সে অর্জন করতে পারে, জ্ঞান সে অর্জন করতে পারে। এটাও প্রথম যুক্তি। প্রতিটি লোক, পরে কি বলছে, প্রতিটি লোক তার স্বীয় শক্তি রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এটাই ব্যাখ্যা করেছি। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। শুধু শহরে না, এই স্কুল কলেজের এই গতানুগতিক শিক্ষা থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার, যেন প্রত্যেকটা মানুষ সেভাবে শিক্ষা নিতে পারে। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একদম মনের হাসপাতাল। লাইব্রেরিকে মনের হাসপাতাল বলছে। এই যে শিক্ষার বর্তমান অবস্থায়, অর্থাৎ প্রমোদ চৌধুরী তার সমসাময়িক সময়ে শিক্ষার যে গদ বাঁধা সিলেবাস, গদ বাঁধা পড়াশোনা, জোর করে পড়ানো, জোর করে গেলানো, এই অবস্থার কারণে যে মন অসুস্থ হয়ে যাচ্ছে, মনের সত্যিকারের বিকাশ হচ্ছে না, মনের প্রফুল্লতা আসছে না, স্বার্থপর মানুষ শুধু গড়ে উঠছে সমাজে। শুধু কি পাবে, কি লাভ হবে, এই চিন্তায় নিমগ্ন হয়ে থাকছে সবাই। এতে মানুষের মনের যে সত্যিকারের বিকাশ, মনের যে সত্যিকারের প্রকাশ, মনের যে প্রফুল্ল চিত্ত, প্রশান্ত মন, এটা মানুষ পাচ্ছে না। এই জন্য মনের চিকিৎসার জন্য লাইব্রেরিকে হাসপাতালে, মনের চিকিৎসার হাসপাতাল হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। এরপরে দেখো আমরা বলেছেন যে বই পড়ার প্রয়োজন। যারা কেতাবি, আমাদের মুসলিম সমাজ নিয়ে বলছে যে মুসলিম ধর্মের মানব জাতি দুই ভাগে বিভক্ত। যারা কেতাবি, কেতাবি মানে কেতাব অনুসরণের, বই গতানুগতিক বই অনুসরণ করে চলে। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই পড়ে না। আগের লাইনটা বলি, যারা কেতাবি আর এক যারা তার নয়, অর্থাৎ যারা বই অনুসরণ করে চলে আর এক গ্রুপ তারা না। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয়, এই কথা নির্ভয়ে বলা যায় না। ওই কেতাবি যে না, এটা বলার উপায় নাই, ওই গদবাঁধা বইতেই বেশিরভাগ চলে। এরপরে বই পড়া, আমরা যে বই কিনি না, আর বাধ্য না হলে আমাদের শিক্ষিত সমাজ যে বই পড়ে না, এই যে বাধ্য না হলে শিক্ষিত সমাজ বই পড়ে না, এই অংশটাতে এটা দেখবা আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করে না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়, ছেলেরা বই পড়ে, ছেলের বাপেরা নজির পড়ে। এর মানে হচ্ছে ছেলের স্টুডেন্টরা তারা তাদের সিলেবাসভুক্ত বই পড়ে। আর নজির হচ্ছে তোমার, এই নজির শব্দটা দেখো, নজির শব্দের ইংরেজিতে এক্সাম্পল।
উদাহরণ, অর্থাৎ কোন এইটা আইন পেশায় এই শব্দটা জড়িত। সেটা হচ্ছে যারা লয়ার, আইনজীবী, উকিল, তারা বিভিন্ন মামলার আগে বিভিন্ন বড় বড় মামলায় যে রায় হয়, ওই রায়কে অন্য কোনো আদালতে অন্য কোনো মামলায় দেখা যায় যে ঘটনাটা অনেকটা এরকম সামঞ্জস্যপূর্ণ, তখন লয়ার মামলায় তারা যার নিজ নিজ পক্ষের লয়ার ওই বিচারপতির কাছে, বিচারকের আসনে যিনি থাকেন তার কাছে ওই মামলার নজির তুলে ধরেন। আইন শাস্ত্রে নজির এরকম ভলিউম অনেক বই আছে, বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন মামলার, গুরুত্বপূর্ণ মামলার উল্লেখযোগ্য সব রায়ের যে নজির সেইটা উকিলদের পড়তে হয়। এইটা বলছে যে উকিল বাবা, সব বাপ তো উকিল না, কিন্তু যারা পড়েন এখানে আমাদের অভিভাবক শ্রেণীকে লয়ার হিসেবে বলে সমাজের চিত্রটাই বলেছেন, যে যে পেশায় আছেন তার দরকারের জিনিসটা তিনি গ্রহণ করেন। যদি ওই প্রয়োজনে, পেশার প্রয়োজনে একটু পড়ার দরকার হয়, তাহলে ওই পেটের রুটি রুজি জোগাড় করতে হবে বলে ওই পড়াটা তিনি পড়েন, মনের আগ্রহে না, মনের আনন্দে না, স্বতঃস্ফূর্তভাবে পড়েন না। আর ছাত্র পড়ে তার সিলেবাসভুক্ত অংশ শুধু পাশ করবার জন্য। এ কথাই এখানে বলেছেন প্রমথ চৌধুরী। এরপরে আমি একটু সামনে যাই, একটু দেখো নিচে। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, কিন্তু একথা অর্থাৎ পেটের চাহিদাও তো পূরণ করতে হবে, এটা ঠিক, কিন্তু একথা আমরা সকলেই মানি নে, আমরা মানতে চাই না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। মানুষের শরীরকে বাঁচিয়ে রাখতে যেমন পেটের চাহিদা পূরণ করতে হয়, তেমনি মানুষের আত্মাকে বাঁচিয়ে রাখতে হলে মনের দাবি রক্ষা করতে হয়। মনের দাবি কি? যে মন সুন্দরের প্রত্যাশী, যে মন কল্যাণের প্রত্যাশী, যে মন সৃষ্টি স্রষ্টা সম্পর্কিত এই ব্যাপক বিস্তৃত জানতে আগ্রহী, এইগুলো যদি মনের দাবি হয়, সেই দাবিগুলো পূরণ করতে হয়। অর্থাৎ এই দাবিগুলো পূরণ করবে সে ব্যাপকভাবে বইপত্র পড়ে, লাইব্রেরিতে গিয়ে জ্ঞান চর্চা করে, তাহলে তার আত্মা সত্যিকারভাবে বেঁচে থাকবে, আত্মা বিকশিত হবে, প্রবৃত্তি আত্মা। এই হচ্ছে এখানে ব্যাখ্যা, যে মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না। আত্মাকে তোমার প্রস্ফুটিত বিকশিত করতে হলে, প্রশান্তময় রাখতে হলে তার যে চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করতে হবে। সেই চাহিদাগুলো সুন্দরের চাহিদা, কল্যাণের চাহিদা, বই পড়ার চাহিদা, জ্ঞান চর্চার চাহিদা। এরপরে দেখো মনকে সজাগ, এই যে আমাদের একটা শিক্ষা ব্যবস্থা, এই মনকে সজীব সতেজ রাখতে, প্রাণবন্ত রাখতে হলে প্রচুর বই পড়তে হবে, এবং সেই জন্য সাহিত্য চর্চার কথা লেখক এখানে বলেছেন। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। অর্থাৎ প্রাণ তখন প্রাণবন্ত থাকে না, মন, মানুষের মন। তারপর যে জাতি যত নিরানন্দ, সেই জাতি তত নির্জীব। একটা জাতির মনে যদি আনন্দ, ফুর্তি, প্রাণবন্ত প্রাণময়তা না থাকে, তাহলে ওই জাতি ভালো কিছু করতে পারে না। তারা ঘর পুনে হয়ে যায়, তারা উৎসব করতে জানে না, তারা সৃষ্টিশীলতায় অনুপ্রেরণা পায় না, তারা নতুন কিছু করতে উদ্দীপনা বোধ করে না, তারা যে কোনো কল্যাণকর, যে কোনো নতুন, যে কোনো সৃষ্টিশীল কাজে তারা অগ্রগামী হয়ে কাজ করতে পারে না, কারণ তাদের প্রাণ শক্তি নির্জীব হয়ে যায়। এই জন্য বলেছেন যে যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা। একটা জাতির প্রাণ শক্তিকে জাগ্রত করতে হলে, জীবনী শক্তিকে আরো উন্নত করতে হলে, তার লাইফ ফোর্স যেটা, সেটাকে আরো চাঙ্গা করতে হলে, মানুষের প্রাণ শক্তিকে আরো বৃদ্ধি করতে হলে প্রচুর বই পড়তে হবে, সাহিত্য চর্চা করতে হবে। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে, সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। কাব্যামৃত, কাব্য যোগ অমৃত, অমৃত হচ্ছে কল্পনার সেই পানীয়, মূল্যবান পানীয়, যা পান করলে মানব দানব দেবতারা অমর হয়ে যায়। কবিতাকে সেই অমৃতের সাথে তুলনা করেছে। এখানে বৃহত্তর অর্থে সাহিত্য কিন্তু কবিতা দিয়ে বলেছেন যে
কাব্যামৃত কবিতা, যে কবিতা অমৃতের মতো, সেই কবিতা আমাদের অরুচি হচ্ছে, মানে আমরা সেই কবিতা পড়ি না, পাঠ করতে চাই না, সাহিত্য পাঠ করতে চাই না। এর কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছে, এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার কারণে আমরা সাহিত্য চর্চার দিকে আগ্রহী হচ্ছি না। যার আনন্দ নেই সে নির্জীব, একথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই, একথাও তেমনি সত্য। আমাদের শিক্ষা আমাদের নির্জীব করেছে জাতির আত্মরক্ষার জন্য। এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। প্রণব চৌধুরী তার সমসাময়িক সময় শিক্ষা ব্যবস্থাকে খুবই আক্রমণ করে, ব্যঙ্গ বিদ্রুপ করে নানা রকম লেখালেখি করেছেন, প্রবন্ধ লিখেছেন, যে ওই গদবাঁধা ছকে বাঁধা শিক্ষা ব্যবস্থা তিনি হয়তো পছন্দ করতেন না, এর বিরুদ্ধে তিনি লেখালেখি করেছেন। এই যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে আমাদের কবিতা সাহিত্যের প্রতি অনীহার সৃষ্টি হয়েছে, এই কথা বলেছেন। এবং এইটার জন্য, এই অনীহার সৃষ্টির জন্য আমাদের এই ছকে বাঁধা গদবাঁধা স্বার্থপর মানুষ তৈরির অবস্থায় যে শিক্ষা ব্যবস্থা, তার সমালোচনা করেছেন এবং বলেছেন এই শিক্ষা ব্যবস্থাই দায়ী, এই স্বার্থপর মানুষ তৈরির মতো শিক্ষা ব্যবস্থাই দায়ী আমাদের সত্যিকারের সাহিত্যের আনন্দ থেকে বা বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত করছে। ওই শিক্ষা ব্যবস্থা মানুষের মনকে নষ্ট করে দিচ্ছে। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। মনের আক্ষেপ প্রকাশ করতে হলে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়, অর্থাৎ কিছু ব্যয়ও করতে হয়। আমি সেই কথার মধ্য দিয়ে সেই ব্যয়গুলো করেছি। তবে আমি কতগুলো প্রশ্ন বলে দিই, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, আমি বলে দিব, এগুলো মনে রাখতে হবে, এগুলো চর্চা করবা। অনুধাবনমূলক যেগুলো, সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকের সন্দিহান কেন? শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কেন? মানুষের মনের সাক্ষাৎ শুধু সাহিত্যে পাওয়া যায় কেন? ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। বিশ্লেষণ করো, আলোচনা করে দিয়েছি আমি তোমাদেরকে আগে সবকিছুই। লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন? বুঝিয়ে দিয়েছি। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, বুঝিয়ে লিখো। ওই যে ডেমোক্রেসির রেফারেন্স দিয়ে বলেছে, ওর ভালো দিকটা গ্রহণ করি না, স্বাধীনতা পেয়ে যাচ্ছে তাই করি, খারাপ দিকটা গ্রহণ করি, সেটাই বলেছেন। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত বলতে লেখক কি বুঝিয়েছেন? অনেক গুরুত্বপূর্ণ লাইন বলেছে। নিজের চেষ্টায় শিক্ষা লাভ করতে হবে, সত্যিকারের শিক্ষিত হতে হবে, সেই চেষ্টা থাকলে সুশিক্ষিত হওয়া যায়। যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাড়েও ভবানী। কথাটি বিশ্লেষণ করো। যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। কথাটি বুঝিয়ে বলো, বুঝিয়ে লিখো। সাহিত্য চর্চা ও লাইব্রেরি কিভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা কি তা আলোচনা করো। লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল, কথাটি বিশ্লেষণ করো। আমাদের শিক্ষিত সম্প্রদায় বাধ্য না হলে বই স্পর্শ করে না কেন তা আলোচনা করো। ছোট রৈর্ব্যক্তিক বা এক কথায় উত্তর যেগুলো তোমাদের জ্ঞানমূলক হিসেবে আসে, এমন কয়েকটা প্রশ্ন আবার বলে দিই, এগুলো রিপিট হবে, তাও তোমার একবার আর একবার তোমাদের হয়তো স্মরণে চলে আসবে। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে কি? বই পড়া। বিদ্যার সাধনা অর্জন করতে হয় কাকে? শিষ্যকে। পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? শুধু সাহিত্যে। আমরা সকলে উদ্বাহু কিসের জন্য? শিক্ষার ফল লাভের জন্য। লেখক লাইব্রেরিকে স্থান দিয়েছেন স্কুল কলেজের উপরে। গতাসু শব্দের অর্থ হচ্ছে প্রাণ নেই এমন বা মৃত। দাতাকর্ণ হচ্ছে কুন্তিপুত্র, মহাভারতের একটা বিশিষ্ট চরিত্র। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা। শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি কিসের উপরে? অর্থের উপরে। নগদ বাজার দর নেই কিসের? সাহিত্যের। সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। সাহিত্য চর্চা করতে হলে কিসের উপায়ন্তর নেই? বই পড়া ছাড়া উপায়ন্তর নেই। অবগাহন শব্দের অর্থ হচ্ছে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল করা। অবগাহন এমনি নর্মালি আমরা শাওয়ার ছেড়ে যে গোসল করি সেটা অবগাহন না, শরীর ডুবিয়ে ডুব দিয়ে যে গোসল করা বা সাঁতার কেটে গোসল করা সেটাকে অবগাহন বলে। কারদানি শব্দের অর্থ হচ্ছে বাহাদুরি। বাধ্য না হলে বই স্পর্শ করে না কারা? শিক্ষিত সম্প্রদায়।
মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? আত্মা বাঁচে না। কাব্যামৃতে অরুচি ধরেছে কি জন্য? কিসের কারণে? আমাদের শিক্ষার দোষে। শিষ্যের আত্মাকে উদ্বোধিত যিনি করেন তিনি কে? যথার্থ গুরু। অর্থাৎ যিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন তিনি হচ্ছেন যথার্থ গুরু। সুশিক্ষিত লোক মাত্রই কি? স্বশিক্ষিত। তোমরা বই পড়া প্রবন্ধ আমি তোমাদের দুটি ক্লাসে পড়ালাম, দুটি ভাগ করে। তোমরা বুঝতে পেরেছো, প্রবন্ধটা আবার পড়বে, চর্চা করবে, এবং এর মধ্যে অনেক মেসেজ আছে, তোমাদের জন্য বার্তা আছে, যেটাকে তোমরা শিখন ফল বলো। প্রত্যেকটা লেখার, প্রত্যেকটা রচনার, কাব্য, কবিতা, গল্প, গদ্য, এর প্রবন্ধ, উপন্যাস, সব কিছুর একটা বার্তা থাকে সব সাহিত্যের। ওইটা তোমাকে ধারণ করতে হবে। এই যে আমাদের সত্যিকারের সুশিক্ষা অর্জন করার জন্য যে প্রচুর বই পড়া দরকার, আমাদের সাহিত্য চর্চা করা দরকার। সাহিত্য চর্চা করতে হলে প্রচুর বই পড়তে হবে, নিজে নিজে পড়ার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো প্রতি লেখক সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। এতে সত্যিকারের রুচিবোধ সম্পন্ন, মনুষ্যত্ববোধ সম্পন্ন, বিবেকবোধ সম্পন্ন মানুষ যদি তৈরি হয় সমাজে, তাহলে সমাজের সব সমস্যাগুলো স্বাভাবিকভাবেই সমাধান হয়ে যাবে। আমি আশা করি তোমরাও এমন মানুষ হয়ে গড়ে উঠবে, তোমার বাবা মা মুখ উজ্জ্বল করবে, আমাদেরকেও তোমরা আনন্দিত করবে, তোমার নিজের জীবনকেও তুমি আনন্দে ভরিয়ে তুলবে। তোমাদের জন্য সেই শুভকামনায় বই পড়া প্রবন্ধের আলোচনা শেষ করছি। ভালো থাকবে, ধন্যবাদ।